তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের এবিটিএ অর্থাৎ এবিটিএ ফিজিক্স তার এসসি 35 অর্থাৎ 35 নম্বর পেজ নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ সেটের সলিউশন, পুরো সেটের সলিউশন অর্থাৎ সেট 1 মানে এখানে সেট 1, গ্রুপ 2, গ্রুপ সি, গ্রুপ ডি যতগুলো কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনের সম্পূর্ণ সমাধান অর্থাৎ গাণিতিক বিশ্লেষণ সহ, অর্থাৎ আমরা এমসিকিউ এবং এসএকিউ সম্পূর্ণ সমাধান করব এবং পুরো সেটে যতগুলো গাণিতিক প্রশ্নাবলী আছে সেই সমস্ত গাণিতিক প্রশ্নাবলীর সমাধান করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা ভিডিওটা দেখছো তারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং যে অঙ্কগুলো আমি করাবো সমস্ত অঙ্কগুলো তোমরা খাতায় টুকে নিও। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা আছে 1 নম্বর যে প্রশ্নটা, একেরটা বলছে 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে কত কার্য করতে হবে। তো এখানে একের দাগের যে প্রশ্নটা, কার্য ইকুয়াল টু কিউ ইন্টু ভি ফর্মুলা। তো এখানে আমাদের যেটা কিউ এর মান কত, আধান একটি ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻19 ইন্টু বিভব প্রভেদের মান এত, কৃতকার্যের মান হয়ে যাবে এত জুল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে অপশান বি, 1.6 ইন্টু 10⁻19 জুল হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট তারপরে যে প্রশ্নটা আছে দুয়েরটা, বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ এফ এবং আধান দুটিকে দ্বিগুণ করা হয়েছে আর দূরত্বকেও দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন ক্রিয়াশীল বলের মান কত হবে। তো আমরা দেখো দুইয়ের কোশ্চেনটা করার আগে কুলম্বের যে ফোর্সের ফর্মুলা এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r²। আচ্ছা, এখন যে বলটা আমি সেটাকে যদি F1 নাম দিই, আধানগুলোকে কি করা হয়েছে, আধানগুলোকে প্রত্যেকটা আধান দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখানে হবে 2Q1 ইন্টু হচ্ছে 2Q2 আর দূরত্বটাকেও দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2r এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা হবে 1/4πε0 ইন্টু 4Q1 Q2, নিচে হয়ে যাবে 4r²। তো 4 কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে 1/4πε0 ইন্টু Q1 Q2 আপন হচ্ছে r²। তো এটা দেখো যে পূর্বের যে বলটা ছিল সেই বলের সাথেই সমান হয়ে গেছে F1। তার মানে আমরা কি বলবো, এখন যে বলটা কাজ করবে সেই বলটা কার সাথে সমান, এফ এর সাথে সমান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হবে এফ, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে তারপরের প্রশ্নটা তিনের প্রশ্নটা কি বলেছে, তিনের প্রশ্নটা আমাদের যে রেজিস্ট্যান্সটা আনতে দিয়েছে এ বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো এটা একটা হুইস্টন ব্রিজ দিয়ে দিয়েছে, তাহলে এটাকে যদি আমরা টেনে বাড়িয়ে দিই, দেখো 3 নম্বরটা কীরকম সার্কিট হয়ে যাবে, সার্কিটটা ঠিক এরকম হবে, হুইস্টন ব্রিজের যেমন সার্কিট ছিল সেই সার্কিটটা। এটা রেজিস্ট্যান্স আছে এর মধ্যে, এখানেও রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর, এইটাও হচ্ছে আর, এটাও হচ্ছে আর, আর এই যে মাঝের রেজিস্ট্যান্স এখান থেকে এটা হচ্ছে আর। তো এই প্রান্তটা হচ্ছে এ প্রান্ত আর এই প্রান্তটা হচ্ছে বি প্রান্ত। তো এ বি প্রান্তর মধ্যে তুল্য রোধ। আচ্ছা, এখানে দেখো আর আপন আর মানে এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সের অনুপাত যা, এই দিকের এইটারও অনুপাত এইটার অনুপাত তাই। তো আর আপন আর দুটো যেহেতু সেম, সুতরাং এই যে মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা আমাদের কাউন্ট হবে না, সেটা হয়ে যাবে বাতিল হয়ে যাবে। তাহলে এটাকে সিম্পল যদি সার্কিট আমরা চেঞ্জ করে নিই, এই সার্কিটটা থেকে যদি সিম্পল আমরা একটা সার্কিট বানাই, তাহলে সিম্পল যে সার্কিটটা দাঁড়াবে সেটা হচ্ছে এই সার্কিটটা দাঁড়াবে। এই একটা রেজিস্ট্যান্স এবং এই একটা রেজিস্ট্যান্স, এই দিকে আসছে এই একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এইখান দিয়ে যাবে এই দিকে এই একটা রেজিস্ট্যান্স, বোঝা গেছে। তো এখান দিয়ে এটা তুল্য রোধ, আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তো এই রেজিস্ট্যান্সের মানটা আর, এই রেজিস্ট্যান্সের মানও আর, এই রেজিস্ট্যান্সের মানও আর, এই রেজিস্ট্যান্সের মানও আর। তাহলে ওপরের আর আর শ্রেণী সমবায়ে, ওপরের আর আর কিসে আছে শ্রেণী সমবায়ে, এই দুটো যোগ করব, এই আর আর শ্রেণী সমবায়ে এই দুটো যোগ করব। তার মানে আমরা লিখতে পারি এ বি বিন্দুর তুল্য রোধ, বিন্দুর তুল্য রোধ কত হবে, তুল্য রোধ হয়ে যাবে 2r রেজিস্ট্যান্স প্যারালাল 2r রেজিস্ট্যান্স। তাহলে এটা অর্ধেক হয়ে যায়, কত হয়ে যায় আর। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আর, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে আমাদের চারের প্রশ্নটা কি বলছে, দীর্ঘ ঋজু সমান্তরাল তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, প্রতিটির একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল 10⁻6 নিউটন পার মিটার হলে তাদের মধ্যে দূরত্ব কত। তো দুটি সমান্তরাল তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে তাদের একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল যে বল সেই বলের মান হয় μ0/4π ইন্টু 2I1 I2 আপন হচ্ছে আর, এইটা হচ্ছে তাদের মধ্যে ফর্মুলা।
তাহলে এখান থেকে μ0/4 পাই বলের মানটা কত বলতে কি আসিল বল 10⁻⁻6, তাহলে এইদিকে হবে 10⁻⁻6, μ0/4 এর মান 10⁻⁻7 ইন্টু 2, প্রত্যেকের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আর কি বলে দিয়েছে তার ডিস্টেন্সটা আর বের করতে হবে। তাহলে এখান থেকে আর যদি আমরা এইদিকে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে 2 ইন্টু 10⁻⁻7, আর নিচে এটা চলে আসবে 10⁻⁻6। তাহলে কাটাকাটি হয়ে এটা পড়ে থাকবে 2-এর 10, 2-এর 10, এটা কি আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা আমাদের মিটার। কিসে অ্যান্সার হয়ে যাবে 8টা মিটারে। তাহলে এটাকে যদি সেন্টিমিটারে করতে চাই 10 ইন্টু 100, তাহলে 0 0 কেটে গেল, 10 দুগুণে 20 সেন্টিমিটার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে গেলো 20 সেন্টিমিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে অপশান বি এরটা হচ্ছে সঠিক। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 5-এর যে অঙ্কটা বলেছে 5-এর বলছে একটি তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে একটি তিরস্চুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কি হয়? তো চৌম্বক প্রবণতা এটা ডাইরেক্ট প্রশ্ন, 0 অপেক্ষা কম হয়। অপশান ডি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, 0 অপেক্ষা কম। আচ্ছা, তারপরে প্রশ্নটা 6-এরটা, শ্রেণী অনুনাদ বর্তনীতে ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত? তো শ্রেণী অনুনাদ হওয়া মানে আমরা কি বলতে পারি, এক্স এল ইকুয়াল টু এক্স সি হয় শ্রেণী অনুনাদের ক্ষেত্রে, ইকুয়াল টু এটা ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এবং যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এবং ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে দশা পার্থক্য হয় 0, অপশান ডি এরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 7-এর প্রশ্নটা বলছে একটি বৈদ্যুতিক লাইট আছে, তার ভোল্টেজ 220 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 50 হার্জ। তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত ভোল্টেজের শীর্ষমান। দেখো এসি সার্কিটের ক্ষেত্রে কি হয়, 7-এর কোশ্চেনটা, যে কারেন্টটা বা যে ভোল্টেজটা দেওয়া থাকে সেটা সর্বদা আরএমএস মান দেওয়া থাকে। তাহলে ভি এখানে যেটা আমাদের দেওয়া আছে, ভি আরএমএস দেওয়া আছে 220 ভোল্টেজ। এবার ভি আরএমএস মানে আমরা জানি V0/√2, এটা হচ্ছে শীর্ষমান ইকুয়াল টু হচ্ছে 220। তাহলে এখান থেকে V0-র মানটা আমরা পেয়ে যাবো 220 ইন্টু হচ্ছে √2। তো সঠিক অ্যান্সার যাবে 220 ইন্টু √2। তাহলে 220-র সাথে যদি আমরা √2 গুণ করি তাহলে এখান থেকে প্রায় আমরা যে অ্যান্সারটা পেয়ে যাব এটা 311 ভোল্টেজের মতো। কত ভোল্টেজের মতো অ্যান্সার পেয়ে যাব? 311 ভোল্টেজের মতো। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নিচের কোন কম্পাঙ্কটি রেডিও কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক হতে পারে? তারপর আমার হচ্ছে রেডিও তরঙ্গের কম্পাঙ্ক। তো রেডিও তরঙ্গের যে কম্পাঙ্কের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা আমি এখানে লিখে দিচ্ছি। কতটা আমাদের 13, এটা 8। আচ্ছা, দাগ নম্বরটা এখানে ভুল দিয়েছে, এইটা না 8ই হয়ে যাবে। তো 8-এর দাগের যে দাগ নম্বরটা, রেডিও তরঙ্গের কম্পাঙ্কের রেঞ্জ, তো রেডিও তরঙ্গের কম্পাঙ্কের রেঞ্জ হচ্ছে 3 ইন্টু 10⁻³ এত হার্জ থেকে 3 ইন্টু 10⁹ এত হার্জ পর্যন্ত বজায় থাকে। তো এই রেঞ্জের মধ্যে কে পড়বে? এই রেঞ্জের মধ্যে 10⁸ হার্জ পড়বে। তো বোঝা গেছে এই রেঞ্জের মধ্যে কোনটা পড়বে? 10⁸ হার্জ। তাহলে নিচের কম্পাঙ্কের মধ্যে রেডিও তরঙ্গের কম্পাঙ্ক হতে পারে 10⁸ হার্জ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 9-এরটা, 9-এর প্রশ্নটা কি বলছে, একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের ব্যাসার্ধ 24 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? তো এই অঙ্কটা করে দিচ্ছি আমি। দেখো, বক্রতা ব্যাসার্ধ 24 সেন্টিমিটার বলেছে 9-এর অঙ্কটা। তো 9-এর অঙ্কটা বক্রতা ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 24 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব কত বলে দিয়েছে? বস্তুর দূরত্ব বলে দিয়েছে এখানে 20 সেন্টিমিটার। তাহলে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার। আচ্ছা, অবতল দর্পণে কেসের ক্ষেত্রে যদি আমরা এরকম একটা অবতল দর্পণের ছবি আঁকি, তাহলে বস্তুটাও এই দিকে থাকে, ইউ এই দিকে থাকে, ফোকাসও এই দিকে থাকে। বোঝা গেছে? আর প্রতিবিম্বটাও হচ্ছে এই দিকে থাকে। তাহলে সেক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি সাইন কনভেনশন মানি, অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়? অবতল দর্পণের ক্ষেত্রে হয় ইউ ইকুয়াল টু হয় নেগেটিভ। আচ্ছা, ফোকাসও কী হবে? ফোকাসও হবে নেগেটিভ ভি। এবার আমরা যে ফর্মুলা, দর্পণের যে ফর্মুলা কি 1/v প্লাস হচ্ছে 1/u ইকুয়াল টু 1/f, আমাদেরকে ভিটা বের করতে হবে। তাহলে 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। তাহলে 1/f এর মান আমরা জানি নি। আচ্ছা, আর এর মান কত দেওয়া আছে? 24। তাহলে এফ হচ্ছে r/2 মানে হচ্ছে 24/2 ইকুয়াল টু কত হবে? 12। তাহলে এফ এর মান হচ্ছে -1/12, যেহেতু আমরা সাইন সহ বসাবো, আর মাইনাস ইউ এর মান হচ্ছে কত? ইউ এর মান 20। তাহলে এটা হচ্ছে -1/20। তাহলে এখান যদি করি আর -1/12 মাইনাস মাইনাসে প্লাস 1/20, দেখো এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবে সেটা হবে -1/30। তাহলে এখান থেকে 1/ভি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি -1/30। তাহলে এখান থেকে ভি কত পেয়ে যাবো? ভি ইকুয়াল টু -30।
তাহলে ভি ইকুয়াল টু -30, তাহলে প্রতিবিম্বটা কত সেন্টিমিটার দূরে গঠিত হবে? প্রতিবিম্বটা হচ্ছে -30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। বোঝা গেছে? -1/12 আর +1/20, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো -30, তাহলে ভি এর মান। অতএব বিবর্ধনটা কত হবে? বিবর্ধন যদি মড অফ এম এর মানটা নিই তাহলে হচ্ছে ভি আপন ইউ, শুধু আমরা ভ্যালুটা যদি নিই তাহলে ভি এর মান 30 আর ইউ এর মান হচ্ছে 20, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3/2, সঠিক অ্যান্সার হয়ে যাবে 3/2, বিবর্ধনটা হয়ে যাবে 3/2, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি সঠিক অ্যান্সার। আচ্ছা 10এরটা, দুটি বর্ণে আলোকরশ্মির জন্য একটি প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক 1.66 আর 1.64, তাহলে প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কত হবে? 10এরটা, তো 10এর অঙ্কটা দিয়ে আমরা এখানে করি। দেখো 10এরটা বিচ্ছুরণ ক্ষমতাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। তো উপাদানের প্রতিসারাঙ্ক এখানে দিয়ে দিয়েছে, তো যদি ডাইরেক্ট বিচ্ছুরণ ক্ষমতার আমরা ফর্মুলা লিখি, দেখো যেটা বেশি হবে μ1 মাইনাস হচ্ছে μ2 আপন হচ্ছে μ-1, তো মিউটা হচ্ছে মিডিল বর্ণ, মিউয়েরটা আমরা কী লিখবো? μ1 প্লাস হচ্ছে μ2 আপন 2, আর মিডিল যে রেটা আছে সেই মিডিল রের হচ্ছে প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ। এই যেহেতু এখানে মিডিল রের কোনো প্রতিসারাঙ্ক বলে দেয়নি, তাহলে μ1 μ2-র গড় আমরা করে নেবো এখানে। তাহলে ওমেগার মান μ1 কত দিয়েছে? 1.66, আর μ2 কত দিয়েছে? 1.64। আচ্ছা মিউটা কত হবে? মিউটা এখান থেকে হয়ে যাবে 1.66 প্লাস 1.64 ভাজিত 2, এটা যদি আমরা ভাগ করি এখান থেকে ভাজিত 2 হয়ে যাবে এটা। তাহলে দেখো এটা দুটোর মিডিল কত? মিডিল হয়ে যাবে 1.65, 1.65, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 1.65 -1, তাহলে ওপর দিয়ে আমরা ক্যালকুলেশনে কত পাচ্ছি? 4 2 6, 0.02, আর নিচেটা বিয়োগ করলে পেয়ে যাবো 0.65, 0.02, 0.65, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 0.03। তাহলে যে বিচ্ছুরণ ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতার মান আমরা পেয়ে যাচ্ছি 0.03। তাহলে এখানে অপশান কোনটা? অপশান হচ্ছে ডি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে সঠিক। আচ্ছা নেক্সট 11 অঙ্কটা কি বলেছে? আপাতিত আলো দুটি ভিন্ন কম্পাঙ্কের জন্য কোনো ধাতু পৃষ্ঠের নিবৃতি বিভবের মান 1.4, তাহলে ফটো ইলেকট্রিকের সর্বোচ্চ বেগের অনুপাত কত? তো ফটো ইলেকট্রিকের সর্বোচ্চ বেগের অনুপাত বের করতে বলেছে 11 অঙ্কটা। দেখ 11 অঙ্কটার ক্ষেত্রে এখানে যদি আমরা 11 অঙ্কটা করি তাহলে সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি ম্যাক্স যেটা, তার হোল স্কোয়ার, এটাকে আমরা কত বলতে পারি? ই ইন্টু ভি, এখানে ভিটা হচ্ছে পোটেনশিয়াল নিবৃত্তি বিভব ইভি, আর এই ভিটা কি? এই ভিটা হচ্ছে গতিবেগ, এই ভিটা হচ্ছে ভি ম্যাক্স হচ্ছে এটা গতিবেগ, আর এখানে যে ক্যাপিটাল ভি এটা হচ্ছে নিবৃত্তি বিভব, এটা হচ্ছে বিভব। বোঝা গেছে? বিভব প্রভেদ। তাহলে এখান থেকে আমাদের যে কার অনুপাত বের করতে বলেছে সর্বোচ্চ বেগের, তাহলে এখান থেকে যদি আমরা ভি ম্যাক্স বা এখান থেকে ভি1 আপন ভি2 যদি বের করি, ভি1 আপন ভি2 এর যদি হোল স্কোয়ার বের করি, তাহলে এটা ক্যাপিটাল ভি1 হয়ে যাবে, ক্যাপিটাল ভি2 হয়ে যাবে, এবং লাস্ট অবধি আমাদের যে ভ্যালুটা পেয়ে যাবো, অর্থাৎ ভি1 আপন হচ্ছে ভি2 ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল ভি1 এবং ক্যাপিটাল ভি2। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ভি1 ভেলোসিটি। আচ্ছা নিবৃত্তি বিভবের যে অনুপাতটা দিয়েছে 1:4, তাহলে ওপরে 1 নিচে আমরা 4 বসাই, তাহলে এখানে অ্যান্সার যাবে 1:2। তাহলে যে বেগের যে অনুপাতটা কত অপশন হয়ে যাবে? 1:2, সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে 12টা, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল, তো এর কৌণিক ভরবেগ কত? তো 12টা কৌণিক ভরবেগ জানতে চেয়েছে, তো 12 অঙ্কটা যদি আমরা এই সাইডে করে দিই, দেখো 12টা কৌণিক ভরবেগ হচ্ছে এন h/2 পাই। আচ্ছা তৃতীয় কত নম্বর কক্ষপথ? তৃতীয় কক্ষপথের জন্য এন এর মান 3, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻³ হচ্ছে 34, আর 2 ইন্টু 3.14, তাহলে এটাকে যদি আমরা সম্পূর্ণ ভাগ করে দিই, যে অ্যান্সারটা পাবো 3.16 ইন্টু 10⁻34, 3.16 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। কিন্তু এখানে আর্গে যেহেতু অ্যান্সার আছে, তাহলে জুলটাকে যদি আমরা আর্গে করি 3.16 ইন্টু 10⁻34 ইন্টু 10⁻7 এত আর্গ সেকেন্ড, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 3.16 ইন্টু 10⁻27 আর্গ ইন্টু সেকেন্ড, তাহলে 3.16 ইন্টু 10⁻27।
তাহলে সঠিক অ্যান্সার অপশান এ 3 যেটা 15 আছে 15 আর 16 কাছাকাছি, কোনো সমস্যা নেই। 3.15 ইন্টু 10⁻27 আর্ক ইন্টু সেকেন্ড। আচ্ছা 13টা বলছে একটি পিএন সংযোগের মূল ব্যবহার কি? তো এটা সঠিক অ্যান্সার একমুখী কারক হিসাবে, রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট 14টার প্রশ্নটা কি বলছে যে বিস্তার তরঙ্গের বা বিস্তার মডিউলেশনের সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তার যথাক্রমে 25 ভোল্ট 5 ভোল্ট হলে মডিউলেশন সূচক কত হবে? তো এখানে আমরা 14 দাগের কোশ্চেনটা, অর্থাৎ এই পাতার লাস্ট প্রশ্ন। মডিউলেশন সূচক আমরা যদি এম নাম দিই তাহলে হচ্ছে এম এক্স মাইনাস এম ইন আপন এম এক্স প্লাস হচ্ছে এম ইন, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 25 - 5 আর নিচে হয়ে যাবে 25 + 5, তাহলে হয়ে যাবে 20/30। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2/3, তাহলে 2/3 হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান ডি। এখান থেকে আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা সেট 2-এ চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের সেকশন 2। সেকশন 2 এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম কোশ্চেন, সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালাটা কী হবে? তো সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা তোমাদের হয়ে যাবে 1/2 পাই ইন্টু বি কিউব আপন হচ্ছে এম। এবার কোনটা কি তোমরা সেটা লিখে, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, কিউ আধান, এম হচ্ছে সেই মানে আধানের ভর, বোঝা গেছে? 1/2 পাই বি কিউ বাই এম। আচ্ছা বলছি একটি স্থির আধান কি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে? না, এটা অ্যান্সার হয়ে যাবে না। তাহলে একটা স্থির আধান কি সৃষ্টি করে? একটা স্থির আধান তাহলে কি সৃষ্টি করতে পারে? তো স্থির আধান সৃষ্টি করতে পারে তড়িৎ ক্ষেত্র। কি সৃষ্টি করতে পারে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না। আচ্ছা দুইয়ের প্রশ্নটা কি বলেছে? চৌম্বক প্রবাহের এসআই একক কি? তো চৌম্বক প্রবাহের এসআই একক হচ্ছে ওয়েবার। আচ্ছা অথবারটা কি বলেছে? দুইয়ের অথবারটা বলেছে যে চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্বের এসআই একক কি? এটাকে আমরা বলি তেসলা, অথবা তোমরা লিখে দিতে পারো ওয়েবার পার মিটার স্কোয়ার, দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দিতে পারো। আচ্ছা নেক্সট হচ্ছে প্রতিসারাঙ্কের সঙ্গে আলোর সম্পর্ক, আলোর বেগের সম্পর্ক। তো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে উত্তর লেন্সের ফোকাসে বস্তুটা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তো প্রতিবিম্ব হচ্ছে অসীমে গঠিত হবে, অসীমে, মানে লেন্সের অপর পার্শ্বের অসীমে। আচ্ছা 4-এর কোশ্চেনটা কি বলেছে? 4-এর প্রশ্নটা বলেছে একটি 3 ইনপুটযুক্ত অ্যান্ড গেটের প্রতীক আঁকো। তো 3 ইনপুটযুক্ত অ্যান্ড গেটের প্রতীক হচ্ছে এটা। 3টে ইনপুট দিয়ে দিলাম আমরা, 3টে ইনপুট দিয়ে এখান থেকে আমাদের আউটপুট পেয়ে যাব। তো এইটা হচ্ছে এ, এইটা বি, এইটা সি, দিলে ওয়াই ইকুয়াল টু হবে এ বি সি। এটা হচ্ছে 3 ইনপুট অ্যান্ড গেট, বোঝা গেছে? তো এরপর আমরা যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কের সমাধান করব। তো প্রথম গ্রুপ বি এর যে প্রথম অঙ্কটা আছে, অর্থাৎ গোটা সেটের সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের করে দেবো এই ভিডিওর মধ্যে। তো গ্রুপ বি এতে প্রথমে অথবার অঙ্কটা বলছে নিম্নের বর্তনীতে এ ও বি এর তুল্য রোধ কত? তো এই যে সার্কিটটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাই, দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম, আবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম। তার মানে অ্যাকচুয়ালি দেখতে হলে এইটাও হচ্ছে এ পয়েন্ট আর এইটা দেখতে হলে এটা হচ্ছে বি পয়েন্ট। তার মানে আমাদের যে তুল্য রেজিস্ট্যান্সটা এ আর বি এর মধ্যেই বের করতে হচ্ছে। তাহলে প্রথম রেজিস্ট্যান্স এটা, এই রোধটা এ আর বি এর মধ্যে, তারপরে এই রোধটাও এ আর বি এর মধ্যে, আর নিচের এই সাইডের এই রোধটা হচ্ছে এ আর বি এর মধ্যে। তিনটে পার্টি হচ্ছে কিসে আছে? সমান্তরাল সমবায় আছে। এটা হচ্ছে এ নাম দিলাম, এটা বি, তাহলে এটা আর, এটা আর, এটা আর। তাহলে তুল্য রোধ আর কত হবে? 1/r প্লাস হচ্ছে 1/r প্লাস হচ্ছে 1/r। এইদিকে আমাদেরকে 1/r লিখতে হবে। তো 1/r ইকুয়াল টু হয়ে যাবে আর 3/r, তাহলে তুল্য রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু r/3, এত ওহম হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে তুল্য রোধের মান কত? r/3। আচ্ছা নেক্সট হচ্ছে 6-এর দাগেরটা, ডিকে অর্থাৎ হাফ লাইফ থেকে কোশ্চেন দিয়েছে যে 8 গ্রাম রেডিয়াম বিঘটিত হয়ে 1 গ্রামে পরিণত হতে কত সময় লাগবে? তো এটা আমি পরে সেটা করে দিচ্ছি 6-এর অঙ্কটা। তো 6-এর অঙ্কটা কী বলেছে? 8 গ্রাম রেডিয়াম, তো প্রথম হচ্ছে M0 হচ্ছে আমাদের কত? 8 গ্রাম, সেটা ডিকে হয়ে ক গ্রামে পরিণত হবে? 1 গ্রাম। তাহলে প্রাথমিক ভর ছিল আমাদের কত? প্রাথমিক ভর আমরা ধরে নিচ্ছি 8 গ্রাম, এবং অন্তিম ভর কত? অন্তিম ভর হচ্ছে 1 গ্রাম। এটাকে আমরা দিয়ে দিচ্ছি প্রাথমিক ভর। তোমাদেরকে এটা লিখে লিখে করবে, আমি যেহেতু ইউটিউবে সলিউশন করছি তো শর্টকাটে কম সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে অন্তিম ভর, বোঝা গেছে? এবার যে হাফ লাইফটা তোমাদের বইয়ে বলে দিয়েছে, মানে এখানে কোশ্চেনে দেখো এখানে কি বলে দিয়েছে যে রেডিয়ামের হাফ লাইফ, রেডিয়ামের অর্ধজীবনকাল 1600 বছর।
তাহলে টি হাফ ইকুয়াল টু কত বছর? 1600 বছর। এবার যে আমরা ফর্মুলা জানি মাস ইকুয়াল টু m0 ইন্টু হাফ অফ টি, নিচে হয়ে যাবে টি টু দি পাওয়ার হাফ। বোঝা যাচ্ছে এম এর মান আমরা 8 বসিয়ে দিচ্ছি, এম এর মান না, এম এর মান 8 নয়, এম এর মান 1, m0-র মান হচ্ছে 8। আচ্ছা m0-র মান 8, এখানে হাফ বসে যাবে, টি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে এবং হাফ লাইফ বলে দিয়েছে 1600 বছর। আচ্ছা, তো বা এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পেয়ে যাব যে 1/8 ইকুয়াল টু হচ্ছে হাফ টু দি পাওয়ার টি আপন হচ্ছে 1600। বোঝা গেছে? আচ্ছা, এইদিকে যেটা 1-2 আছে, তো 1-8কে দিয়ে 1-2 আকারে প্রকাশ করি আমরা, 1-2 কি হয়ে যাবে? হোল কিউব হয়ে যাবে, ইকুয়াল টু 1-2, এখানে টি টু দি পাওয়ার কত হয়ে যাবে? 1600। তো উভয় পক্ষ তুলনা করে আমরা কি পাই? তো উভয় পক্ষ তুলনা করে পাই, উভয় পক্ষ তুলনা করে কি পাবো? টি আপন হচ্ছে 1600 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এখান থেকে অতএব টি ইকুয়াল টু কত হবে? 3-ষোলোয় 48। তাহলে এত বছর, কত বছর? এত বছর। তো এখান থেকে আমাদের অ্যান্সার বেরোলো 4800 বছর। তো এখান থেকে যেটা কোশ্চেনটা জানতে চেয়েছে, কি বলেছে যে 1 গ্রামে পরিণত হতে কত সময় নেবে? তো টোটাল সময় নেবে এখানে 4800 বছর। আচ্ছা, এরপর যে অথবার প্রশ্নটা বলছে নিম্নলিখিত বিক্রিয়াগুলি সম্পন্ন করো, অর্থাৎ আমাদেরকে রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। দেখো 7-2-এ 9টা, এদিকে পারমাণবিক ক্রমাঙ্ক আছে, তার এদিকে আছে 8টা। বোঝা গেছে? তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্নটা, আমি যদি এখানে বিক্রিয়াটা সম্পূর্ণ লিখি 6-এর দেওয়ার অথবারটা, তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে দেখো 7 নাইট্রোজেন 14 প্লাস 2 হিলিয়াম 4, এখান থেকে উৎপন্ন হচ্ছে 8 অক্সিজেন 17 প্লাস হচ্ছে ড্যাশ। তাহলে এখানে 7-2-এ 9, এখানে 8টা হয়ে গেছে, তার মানে একটা পারমাণবিক ক্রমাঙ্ক বাকি আছে, 14-4-এ 18, 18 মানে ওপরেও একটা, তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হবে, H11। আর 2 নম্বর যে বিক্রিয়াটা, 2 নম্বর বিক্রিয়াটাতে আছে 13 অ্যালুমিনিয়াম, কত আছে? 27। আচ্ছা, এখান থেকে কত হচ্ছে? 2H হিলিয়ামের সাথে বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হচ্ছে? 15p30 প্লাস, এখানে যদি আমরা ড্যাশ দিই তাহলে 13-2-এ 15, 15 15 আছে, তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 0, 27 7-4-এ 31, এখানে 30 আছে, মানে 1 হবে। তো এটা কার সংকেত? এটা হচ্ছে নিউটনের সংকেত। তাহলে প্রথম বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হবে, দ্বিতীয় বিক্রিয়ায় নিউটন উৎপন্ন হবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা গ্রুপ সি এর যে অঙ্ক আছে, গ্রুপ সি এর অঙ্কগুলো করব। তো গ্রুপ সি এর যে প্রথম যে এখানে আছে 10-এর দাগের যে অথবার অঙ্কটা দেখো, এই যে 10-এর দাগের হচ্ছে অথবার অঙ্কটা বলছে একটি ভোল্টমিটারকে কিভাবে আমরা অ্যাম্মিটারে রূপান্তরিত করব। তো এর সাথে অথবারটা ভোল্টমিটারের সমান্তরালে ক্ষুদ্র মানের শান্ট যোগ করতে হবে। ক্ষুদ্র মানের কি যোগ করতে হবে? ক্ষুদ্র মানের শান্ট যোগ করতে হবে। তো যদি আমরা এখানে সার্কিটটা এঁকে নিই, সার্কিটটা আঁকলে দেখো এখান দিয়ে যদি টোটাল কারেন্ট একটা আই কারেন্ট যায়, তো এখানে আমরা যদি একটা ভোল্টমিটার ইউজ করি, সেই ভোল্টমিটার রেজিস্ট্যান্সটা আর, তাহলে ভোল্টমিটারের মধ্যে কারেন্টটা হচ্ছে আইভি। তো এখান থেকে আমরা একটা শান্ট অ্যাপ্লাই করে দেবো, যেই শান্টটা হচ্ছে ভোল্টমিটারের সমান্তরালে, এর রেজিস্ট্যান্স হচ্ছে এস, আর এখান থেকে শান্টের মধ্যে দিয়ে কারেন্ট যাবে আইএস। তাহলে আমরা কি পাবো? তাহলে পেয়ে যাবো আইভি ইন্টু হচ্ছে আর, মানে এই ভোল্টমিটারে এক কোষে ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু বাকি যে কারেন্ট এখানে আইএসটা কত? আইএসটা আসছে আই মাইনাস আইভি, অর্থাৎ আইএসটাই হচ্ছে এখানে, আইএসটাই ইকুয়াল টু আই মাইনাস আইভি, টোটাল কারেন্ট থেকে যেটুকু ভোল্টেজে চলে যাচ্ছে সেটা বাদ দিয়ে যে কারেন্টটা সেটা, ইন্টু শান্টের রেজিস্ট্যান্স হচ্ছে এস। ওরা আমাদেরকে এস এর মান বের করতে হলে আমাদেরকে কত বের করতে হবে? আইভি ইন্টু আর, আর নিচে আই মাইনাস আইভি। বোঝা গেছে? আচ্ছা, যদি আমরা আইভি অর্থাৎ ভোল্টমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করি, দেখো ভোল্টমিটারের মধ্যে যে কারেন্টটা আছে সেটা বের করার জন্য এখানে ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্সটা কত, ভোল্টমিটারের ভোল্টেজটা আছে 150, আর ভোল্টমিটারের এখানে রোধ কত? 300। তাহলে এখানে এত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে এটা হচ্ছে হাফ অ্যাম্পিয়ার। তো এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, দেখো ভোল্টমিটারে কারেন্ট কত? হাফ 1/2 ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 300। আচ্ছা, নিচে টোটাল কারেন্টের মান কত অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে হবে? 8 অ্যাম্পিয়ার পর্যন্ত, এখানে আমরা 8 বসিয়ে দিচ্ছি, আর আইভি আমরা পেয়ে যাচ্ছি হাফ। তাহলে ওপরে কাটাকাটি করে আমরা 150 পড়ে থাকবে, নিচে 8 × 16 15/2 পড়ে থাকবে, তো এটা হয়ে যাবে তোমাদের 150 ইন্টু 2, আর নিচে পড়ে থাকবে 15, তো 15 10-এ 150, তাহলে এখান থেকে ফাইনাল অ্যান্সার আমাদের 20 ওহম। কত ওহম পেয়ে যাচ্ছি? তাহলে এই শান্টের মান হচ্ছে 20 ওহম। তাহলে 20 ওহম মানে আমাদেরকে শান্ট ভোল্টমিটারের সমান্তরালে যোগ করতে হবে। বোঝা গেছে?
তবে সেটা একটা অ্যামমিটারে রূপান্তরিত হবে এবং 8 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক কতটা আছে, 12 দাগের অথবার অঙ্কটা আছে। তো 12 দাগের যে অথবার অঙ্কটা আছে, 12 দাগের অথবাটা বলেছে তুল্যাঙ্ক লেন্স বলতে কি বোঝো, তো এইগুলো তোমরা নিজেরা লিখে নিবে। একটি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, বোঝা গেছে? আচ্ছা, যদি প্রথমে উত্তল লেন্সটা যখন বাতাসে ছিল, এয়ারে তার ফোকাস দৈর্ঘ্য এফ এ ধরে নিচ্ছি, তো সেক্ষেত্রে এয়ারের সাপেক্ষে প্রতিসরাঙ্ক মিউ জি, এটা হয়ে যাবে 1/r1, লেন্সের বক্রতা ব্যাসার্ধ এই দিক আর ওই দিকেরটা হচ্ছে R2। যখন জলে ডোবালো তখন ফোকাস দৈর্ঘ্য ডব্লু ধরলাম, সেটা তখন লেন্সের এবার যে গ্লাসের যে প্রতিসরাঙ্ক সেটা জলের সাপেক্ষে হবে ডব্লু মিউ জি -1 ইন্টু 1 এখানে R1 মাইনাস হয়ে যাবে 1/R2। তাহলে দুটোকে যদি ভাগ করি 1/FA আর 1/FW, তাহলে ভাগে কত পড়ে থাকবে, এ মিউ জি -1 আর নিচে পড়ে থাকবে ডব্লু মিউ ইন্টু জি, এটা হচ্ছে -1। তো সাইডে যদি আমরা ডব্লু মিউ জিটা এই দিকে বের করে নিই যে ডব্লু মিউ জির ভ্যালুটা আমাদের কত হবে দেখো, আর ডব্লু মিউ জি মানে এটা গ্লাসের প্রতিসরাঙ্ক আর নিচে হচ্ছে জলের প্রতিসরাঙ্ক, বোঝা গেছে? গ্লাসের প্রতিসরাঙ্ক মানে বাতাসের সাপেক্ষেই কত দেওয়া আছে, এখানে কত বলে দিয়েছে দেখো, জলের প্রতিসরাঙ্ক 1.33 আর লেন্সের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, তাহলে 1.5 আর এখানে পড়ে থাকবে 1.33। তাহলে যদি এইটা আমরা ভাগ করি পেয়ে যাব প্রায় 1.13 মতো ভ্যালু পেয়ে যাব। তাহলে এবার আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই, প্রথমটা আছে ইয়ারের সাপেক্ষে গ্লাসের মানে এটা 1.5 -1 আর নিচে ডব্লু মিউজি জলের সাপেক্ষে গ্লাসের 1.13 -1, তো এটা হচ্ছে প্রায় তোমাদের 4-এর মতো হবে। কত হবে? প্রায় 4-এর মতো। আচ্ছা, এটা উল্টে গেলে কত হয়ে যাবে, ওপরে চলে যাবে এফ ডব্লু আর নিচে হয়ে যাবে এফ এ। তো এখান থেকে এফ ডব্লু ইকুয়াল টু 4 ইন্টু এফ এ, তো জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য কত বেড়ে যায়, ফোকাস দৈর্ঘ্য 4 গুণ বেড়ে যায়। ফোকাস দৈর্ঘ্য কত বেড়ে যায়, 4 গুণ বেড়ে যায়, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 13 দাগের অথবাটা। 13 দাগের অথবার যে অঙ্কটা আছে দেখো, 13 দাগের অথবা সমস্ত অঙ্কগুলো আমি এই ভিডিওতে করে দেবো। 13 দাগের অথবাটা বলছে একটি ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট এবং এর তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এর গতিশক্তি বলে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে। দেখো, ভরবেগ সমান কত হয়, রুট ওভার হচ্ছে 2m ইন্টু ই। আবার ভরবেগ সমান আমরা কি জানি, H/λ, H/λ ইকুয়াল টু হচ্ছে 2m/e। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালুটা কত পেয়ে যাবো আমরা, রুট ওভার হচ্ছে 2m/e। তো এই এইচের মান 6.626 ইন্টু 10⁻³ সব এসআই যদি আমরা বসাই, তাহলে এখানে 2 ইন্টু ইলেকট্রনের যে ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ ইন্টু গতিশক্তি, গতিশক্তির মান 500 ইলেকট্রন ভোল্ট, তাহলে 500 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তো ইলেকট্রন ভোল্টকে যদি আমরা এসআই করতে যাই 1.6 ইন্টু 10⁻19 দিয়ে গুণ করতে হয়। তো পুরো ভ্যালুটা তোমরা বসিয়ে ল্যামডার যে মানটা পাবে, ল্যামডার ভ্যালুটা হয়ে যাবে 5.49 ইন্টু 10⁻11 মিটার। যে ভ্যালুটা হয়ে যাবে ল্যামডার কত, 5.49 ইন্টু 10⁻11 মিটার, বোঝা গেছে? এরপর হচ্ছে 16 দাগের অথবার অঙ্কটা। তার পরবর্তী যে অঙ্কটা 16 দাগের অথবাটা, 16 দাগের অথবাটা কি বলছে, এটি ট্রানজিস্টরের বিটা বলে দিয়েছে, ট্রানজিস্টরের বিটা। তো 16 দাগের ওখানে অথবাটা ট্রানজিস্টরের বিটার মানটা কত, বিটার মানটা 100। আচ্ছা, আইবির মানটা বলছে 200 মাইক্রো অ্যাম্পিয়ার, সরি 20 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এটা হয়ে যাবে তোমার 20 ইন্টু 10⁻6 অ্যাম্পিয়ার। তাহলে নিঃসারক প্রবাহ জানতে চেয়েছে। আচ্ছা, এর মান জানতে চেয়েছে, এর মান জানতে। আচ্ছা, বিটা ইকুয়াল টু কী হয়, বিটা ইকুয়াল টু হয় আইসি আপন হচ্ছে আইবি। তাহলে এখান থেকে আইসির মানটা কত হয়ে যাবে, বিটা ইন্টু হচ্ছে আইবি। তো বিটার মানটা হচ্ছে 100 ইন্টু আইবি, আইবির মানটা হচ্ছে 20 ইন্টু 10⁻6 এত অ্যাম্পিয়ার। তো যদি এটা আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে বিটার যে এই আইসির যে মানটা পাবো সেটা তোমাদের হয়ে যাবে দেখো 2 ইন্টু আইসির মানটা হয়ে যাবে 2 ইন্টু 10⁻³ এত অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হয় আইসি প্লাস হচ্ছে আইবি। তো আইসির মান কত, 2 ইন্টু 10⁻³ প্লাস আইবির মানটা কত অ্যাম্পিয়ারে, 20 ইন্টু 10⁻6, টোটাল এত অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। এটা দিয়ে যোগ করি, আমরা যোগ করলে যাবে 2.02
ইন্টু 10⁻³ এত অ্যাম্পিয়ার, বা এটা হয়ে যাবে 2.02 এত হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তো সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2.02 ইন্টু 10⁻³ বা 2.02 এত মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে আমাদের এখানে, আমাদের একটা সাবেশাঙ্কের মান দেওয়া আছে কতটা, এটা 18 দাগের বিয়েরটা। তো 18 দাগের বিয়ের যে অঙ্কটা দিয়েছে এখানে, 18 দাগের বিয়েরটা, 18 অথবা বিয়েরটা বলছি এল এর মান 1 মিলি হেনরি এবং প্রযুক্ত ভোল্টেজের কম্পাঙ্ক যদি 50 হার্জ হয়, তাহলে আবেশীয় প্রতিঘাত কত হবে। তো আবেশীয় প্রতিঘাত বের করতে গেলে আমাদেরকে কার ফর্মুলা বের করতে হবে, এক্সএল। এক্সএল আবেশীয় প্রতিঘাত, এর মান হচ্ছে ওমেগা এল, ওমেগা মানে হচ্ছে 2πn ইন্টু হচ্ছে এল। তো এখান থেকে 2π ইন্টু এন এর মান কত, 50 হার্জ। আচ্ছা, এল এর মান কত বলে দিচ্ছি, এল এর মান বলে দিচ্ছি 1 হেনরি, 1 মিলি হেনরি। তো 1 ইন্টু 10⁻³ তো পুরো মান বসিয়ে আমরা এটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে ওহম। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 0.314 এত হচ্ছে ওহম। পাতি অঙ্ক দিয়েছিল। আচ্ছা, 19-এর দাগের এরটা, তো 19-এর দাগের এর অঙ্কটা বলেছে 0.5 ডায়োপ্টার এবং 0.2 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন দুটি লেন্স পরস্পরের সংস্পর্শে আছে, সমবায়টির তুল্য ফোকাস কত হবে। তো তুল্য ক্ষমতা যদি কোনো ডিস্টেন্সে না থাকে, যদি জুড়ে থাকে, তাহলে তুল্য ক্ষমতা কত হয়, দুটো যোগ করে দিতে হয়। তুল্য ক্ষমতা ডি ইকুয়াল টু হয়ে যায় D1 প্লাস হচ্ছে D2, আর D1 এর মান হচ্ছে 0.5 আর D2 মান হয়ে যাবে 0.2, তাহলে এটা হয়ে যাবে 0.7 ডি এর মানটা। তাহলে এখান থেকে 1/f, ডি মানে ফোকাস, 1/f ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর 0.7, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা এটা পেয়ে যাব 1/0.7। এফ এর ভ্যালুটা আমরা কত পেয়ে যাবো, 1/0.7। তো এখান থেকে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে 1.43 এত মিটার। এফ এর যে ভ্যালুটা হয়ে যাবে 1.43 এত মিটার, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অথবারটা। নেক্সট হচ্ছে আমাদের এই অথবার অঙ্কটা, যেটা বলছে এটি কাঁচে আলোর বেগ, অর্থাৎ তোমাদের এই সেটের টোটাল লাস্টের যে অঙ্কটা, লাস্ট 19-এর দাগের অথবার এর অঙ্কটা বলেছে, এই অথবার এরটা বলেছে কি বলেছে, যে কাঁচে আলোর বেগ এত এবং একটা তরলে আলোর গতিবেগ এত, তাহলে বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত। তো বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত জানতে চেয়েছে। আচ্ছা, কাঁচে আলোর বেগ আমি ভিজি, আর হচ্ছে তোমার তরল আলোর বেগ হচ্ছে ভি লিকুইড, এটা যদি নাম দিই, আমরা জানি বেগ প্রতিসরাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তো এইটা হয়ে যাবে মিউ লিকুইড আপন হচ্ছে মিউ ইন্টু জি, বোঝা গেছে। মিউ লিকুইড আপন মিউ ইন্টু জি, এই পুরোটাই কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে, এটা হচ্ছে বাতাসের সাপেক্ষে। আর মিউ জি কাঁচে আলোর বেগ কত, 2 ইন্টু 10⁸, আর জলে এই তরল আলোর বেগ হচ্ছে 2.5 ইন্টু 10⁸। দুটোই যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, আমরা আর লিখছি না। তো এ মিউ লিকুইড, এটা নিচে কত বসে যাবে, এ মিউ জি এটার মান হচ্ছে 1.5। তো এখানে 10⁸ কেটে যাবে, তাহলে এ মিউ জি এর ভ্যালুটা হয়ে যাবে 2/2.5 ইন্টু হচ্ছে 1.5, বোঝা গেছে। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে সঠিক অ্যান্সার পেয়ে যাবো 1.2। তাহলে এ মিউ জি এর যে ভ্যালুটা বেরোলো, সেই ভ্যালুটা হচ্ছে বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.2। এই হচ্ছে তোমাদের এই সেটের অর্থাৎ সায়েন্সের 35 পেজের সম্পূর্ণ অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।